ওকে। তো বৃত্ত চ্যাপ্টারের শুরুতে যেটা আছে এটা আছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এখন মূল বিন্দুতে আহ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বলতে এটা কিরকম হয়? এটা হচ্ছে যদি এগুলো আমাদের এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, আর এই ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6 অর্থাৎ কণিকের কিন্তু দুইটা ম্যাথ বাকি আছে। ওই দুইটা হয়তো দেখলে তুমি নিজেও পারবা। তো কনিক চ্যাপ্টার অলমোস্ট শেষই ধরা যায়। তো এগুলা তুমি টেস্ট পেপার তো দিয়ে দিছি, সম্ভবত এগুলা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবা। এবং এই কনিক থেকে কিন্তু এমসিকিউ সিকিউ মাস্ট আসবে, এইগুলো কোনোভাবেই মিস দেওয়া যাবে না। এখান থেকে 10 নম্বর তোলা খুবই সহজ। এবং এর আগে যেগুলা চ্যাপ্টার আছে তোমাদের সিলেবাসে, জটিল সংখ্যা এবং বহুপদী, এগুলো দুইটা ছোট চ্যাপ্টার, এগুলো পড়তে খুব বেশি সময় লাগবে না। এরপরে বিপরীত এই যে ত্রিকোণমিতি পড়তেও সময় লাগবে না। শেষের দুইটা চ্যাপ্টার অর্থাৎ স্থিতিবিদ্যা এবং সমতলে বস্তুকণার গতি, এই দুইটা পড়তে একটু সময় লাগে। তো এইখানে যে তিনটা বড় চ্যাপ্টার আছে, এই যে কণিক, স্থিতিবিদ্যা এবং সমতলে বস্তুকণার গতি, তার মধ্যে একটা শেষ, তো এটা খুবই ভালোভাবে এটা পড়বা। আর ছুটিতে গিয়ে 10 দিনে আমার আমার 10 দিনের মতো ছুটি আছে। ম্যাথ ফার্স্ট পেপারের এই ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যৌগীকরণ, এই তিনটা শেষ করা লাগবে, যেহেতু এগুলো অনেক বড় চ্যাপ্টার। আর ফিজিক্স ফার্স্ট পেপারে মোটামুটি তো অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, সেকেন্ড পেপারে আরো 2-3টা চ্যাপ্টার শেষ করা লাগবে। আচ্ছা, দেখি যে কতটুকু শেষ করা যায়। ওকে। তো এটা যদি সেন্টার পয়েন্ট হয়, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, যেটা হচ্ছে 0 0। তো মূল বিন্দুতে যদি সেন্টার হয় তাহলে বৃত্তটা দেখতে অবশ্যই এইরকম হবে। যদিও এখানে বাঁকা তারা হয়েছে। আচ্ছা দাঁড়াও, এটা এই একটা বৃত্ত এখানে নিয়েই আসি, তাহলে আরো ভালো হবে। ওকে, ধরো এটা একটা বৃত্ত যার সেন্টার পয়েন্ট হচ্ছে মূলবিন্দু। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ এই যে কোনগুলো হবে, এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এইটা যে মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এই যতটুকু দূরে এক্স অক্ষকে ছেদ করবে, এইটাও হবে তার রেডিয়াস। অথবা মূলবিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর এই যতটুকু দূরত্বে ছেদ করবে, এটা হচ্ছে তার রেডিয়াস। এবং এই দুইটা অবশ্যই সেম হবে না। তার মানে এখান থেকে কি বোঝা যায় বলতো, যে যে বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে হবে সেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে সমান দূরত্বে ছেদ করে কিন্তু না। হুম। এখন এইখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে বলতেছি। এখন এই যে এই টাইপের বৃত্তের সমীকরণ হচ্ছে যে x² প্লাস y² ইজ ইকুয়াল টু r²। ওকে, আর এইখানে কি, আমি তো এটা লিখে দিছি তো, মূলবিন্দু তে কেন্দ্র, এই টাইপের বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। আচ্ছা, এখন আহ, এই ধরো যে একটা তোমাকে বৃত্ত দিয়ে দিল, যে এক্স অক্ষ, সরি, এইটা তোমাকে বৃত্ত সমীকরণ দিয়ে দিল 16। আচ্ছা, এখন বলল যে এই বৃত্তটির অক্ষদ্বয়ের এই যে তোমার ওই ধনাত্মক অংশে ছেদবিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? এই যে বুঝছো এই প্রশ্নটা? হ্যাঁ, বুঝছি। ওকে। এটি এখন এইখানে এইটা কি হবে, আমি যদি এখানে বৃত্তটা
আঁকাইতে চাই, ধরো এটা বৃত্ত, তো এইটার এই যে এর এই রেডিয়াস এই যে কত বলো তো, এর রেডিয়াস কত? হুম, 16। 16 রেডিয়াস। না সরি বলেছি। আর রেডি। তোমার এই ডান দিকের মানটা তো আর স্কোয়ার এর মান, এখানে রেডিয়াস হচ্ছে শুধুমাত্র আর, তাহলে এখানে রেডিয়াস কি হবে? 4। হ্যাঁ, রেডিয়াস হবে 4। তো রেডিয়াস যদি 4 হয় তাহলে এই যে এই চিত্রটাতে খেয়াল করো, এই যে মূল বিন্দু থেকে এইটুকু অংশের এই যে দূরত্ব এই যে কত হবে? 4 হবে। আবার মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর এইটুকু অংশের দূরত্ব কি হবে? 4 হবে। তো এই দুইটা হচ্ছে অক্ষদ্বয়ের ছেদবিন্দু। এখন এই যে দুইটা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, মানে তোমার ধনাত্মক অংশে ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। এখন এই রেখার সমীকরণ এই কি হবে বলো তো? x/a প্লাস y/b ইকুয়াল 1। হ্যাঁ, এখানে এর মানও 4, বি এর মানও 4, ইজ ইকুয়াল টু 1। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। তো এইভাবে সরলরেখা এবং বৃত্তকে কানেক্ট করে কিন্তু সৃজনশীল আসবে। তোমার সরলরেখা থেকে দেখবা যে একটা ইন্ডিভিজুয়াল সৃজনশীল আসবে, আবার বৃত্ত থেকেও একটা আহ আলাদা সৃজনশীল, অথবা সরলরেখা এবং বৃত্তকে মিলায় একটা সৃজনশীল দিবে। তো সরলরেখা বৃত্ত দুইটাই ভালোভাবে পড়তে হবে, এবং এখানে বৃত্তে অনেক জায়গায় সরলরেখা লাগবে। তো এটা হচ্ছে মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ, যে এখানে আর হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন যদি আবার তোমাকে যে প্রশ্ন করে যে এইখানে অক্ষ, এখন এই বৃত্তটা এই যে আমাদের অক্ষ দুইটাকে কয়টা বিন্দুতে এই ছেদ করছে বলো তো? এইখানে 4টা বিন্দুতে ছেদ করছে। হুম। তো এই 4টা বিন্দুর স্থানাঙ্ক গুলা কি কি হবে বলো তো দেখি, একটা একটা করে বলো। এই যে ধরো এটা এ, এটা এটা সি, এটা ডি। এ কি হবে? এ হবে 4,0। হ্যাঁ এটা, বি হচ্ছে 0,4। হ্যাঁ 0,4। এটা আছে -4,0, আর এটা আছে 0,-4। তো এখন এইখানে বে- এখন তোমাকে এইখানে আরো অনেক কিছুই জিজ্ঞেস করতে পারে, যে ওই ধরো যে জিজ্ঞেস করলো যে এই 4টা বিন্দু নিয়ে যে এই চতুর্ভুজটা তৈরি হয় সেইটার এই ক্ষেত্রফল বের করো, অথবা এই চতুর্ভুজটা আয়ত হবে নাকি বর্গ হবে সেটা নির্ণয় করতে বললো। সো এই টাইপের অনেক মেথড কিন্তু সরলরেখা থেকে কানেক্ট করে দিতে পারে। সো এখন তোমার কোন টাইপের প্রশ্ন কানেক্ট করতে পারে এটা তো শিওরলি তো এখানে বলা যাচ্ছে না। এখন তোমার সরলরেখা অবশ্যই ভালোভাবে পড়া থাকতে হবে এই টাইপের প্রশ্নগুলো সলভ করার জন্য। এখন এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। ওকে, আর এটা মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ, এটা একটু যে- মনে রাখো। ওকে, এখন এই যে ধরো যে তোমার এই সেন্টারটা মূলবিন্দুতে নাই, অন্য কোনো বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। ওকে, এখন এই ধরো যে বৃত্তটা এইখানে, তো এইখান এই সেন্টার পয়েন্টটা এটা মূল বিন্দুতে না হয় এইচ কমা কে অন্য একটা এই বিন্দুতে আছে, এখানে বৃত্তের কেন্দ্র।
এইটা অনেকটা এই কণিকের সমীকরণের মতো। এই বৃত্ত কিন্তু এক ধরনের কণিক। Okay? আচ্ছা, এই যে উপবৃত্তের সমীকরণ এই যে কি ছিল বলতো? বলো, এটা মনে আছে? এ এটা ছিল এক্স স্কোয়ার বাই এ এক্স স্কোয়ার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার স্কোয়ার ইজ বাই ইকুয়াল বি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, এটা ওয়ান। ছিল। ওকে। আর এইখানে এ, এই যে কোনটা ছিল বলতো? এ ছিল এই যে তোমার এই পয়েন্ট থেকে এইটুক, এই ডিস্টেন্সটা ছিল এ না? হুম। আর এই ডিস্টেন্সটা ছিল বি। ডি। এখন বৃত্তের ক্ষেত্রে এই কি হবে? বৃত্তের ক্ষেত্রে এ বি সমান হবে না? হ্যাঁ। তো বৃত্তের ক্ষেত্রে যদি এ আর বি সমান হয়, তাহলে সমীকরণটা কিরকম এখন এখানে খেয়াল করো। এই যে দেখো, এ বি সমান হলে কিন্তু সমীকরণটা বৃত্ত হয়ে যায়, বুঝছো? হ্যাঁ। তো বৃত্ত হচ্ছে এক ধরনের কণিক কিন্তু, সো এটা উপবৃত্ত থেকে আসে আর উপবৃত্তের আমাদের একটা হচ্ছে বৃহদক্ষ, একটা ক্ষুদ্রাক্ষ। আর বৃত্তের ক্ষেত্রে বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ দুইটাই সমান, এবং বৃহদক্ষ এই যে এই ক্ষুদ্রাক্ষ সমান হলে সেই উপবৃত্তকে আমরা বলতেছি বৃত্ত, বুঝছো? হুম। ওকে। এবং এইখানে এটাই হচ্ছে মূলত ব্যাসার্ধ। এখন অনেক বইয়ে এই যে দেখবা যে এখানে এ স্কোয়ার লিখছে, আর স্কোয়ার লিখছে, ডি স্কোয়ার লিখছে। এখন তুমি যাইটা ইচ্ছে ওইটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। আর এটা তোমার এই যে তোমার এর সেন্টার পয়েন্ট ছিল মূল বিন্দুতে। এখন এই ধরো যে এর সেন্টার পয়েন্ট মূল বিন্দুতে, তখন সমীকরণটা এরকম। এখন সেন্টার পয়েন্ট ধরো যে মূল বিন্দু না হয়ে যদি অন্য কোনো আলফা বা বিটা হইতো, আমরা তখন সমীকরণটাতে কিভাবে এই চেঞ্জ করতাম এই কণিকের সমীকরণ গুলাতে? এই যে তোমার এই যে কেন্দ্র যদি আলফা কমা বিটা হইতো, তো এই সমীকরণটা কিভাবে চেঞ্জ হইতো বলো তো? এই সমীকরণটা, এটা, এইগুলো তো মনে রাখা লাগবে, যে কণিক তো মাত্র শেষ করলাম, তাই যদি মনে না থাকে। এটা তখন আমরা লিখতাম এক্স মাইনাস আলফা স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, তখন এটা ছিল ওয়াই মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। তখন সমীকরণটা ছিল এরকম। তো বৃত্তের সমীকরণে সেম ভাবে একই চেঞ্জ হবে। তো তোমার সেন্টার যদি মূলবিন্দুতে হয়, তখন সমীকরণটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন সেন্টার মূলবিন্দুতে না হয় যদি অন্য কোনো বিন্দুতে হয়, তখন সমীকরণটা হবে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার। আর এইখানে এ স্কোয়ার বা আর স্কোয়ার তুমি যাই লেখো, এটা বুঝছো? হুম। ওকে। এটা কিন্তু অবশ্যই ভালোভাবে এগুলা মনে রাখতে হবে। এখন এরকম করলে কিন্তু হবে না। যেমন সরলরেখা, বৃত্ত এবং এই যে কণিক, এই তিনটে চ্যাপ্টার কিন্তু মানে অনেকটাই সম্পর্কিত আর কি। তারপরে আমরা যখন এই ত্রিকোণমিতি পড়বো ফার্স্ট পেপারের, ত্রিকোণমিতির সাথে সেকেন্ড পেপারেও একটা ত্রিকোণমিতি আছে বিপরীত ত্রিকোণমিতি, এটাও কিন্তু খুবই সম্পর্কিত। এবং ক্যালকুলাস অর্থাৎ অন্তরীকরণ এবং যোজীকরণ পুরোটাই কিন্তু তোমার এই ত্রিকোণমিতির উপরে নির্ভরশীল। তোমার এই ত্রিকোণমিতির ম্যাক্সিমাম সূত্র দেখবা যে গিয়ে অন্তরীকরণ এবং যোজীকরণে লাগতেছে। তো তখন কিন্তু এইসব জিনিস ভালোভাবেই মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে যদি মূলবিন্দুতে কেন্দ্র না হয়, তাহলে তার একটা সমীকরণ, এবং মূলবিন্দুতে কেন্দ্র হলে তার একটা সমীকরণ। ওকে, এগুলো ভালোভাবে মাথায় রাখবে। এখন হ্যাঁ, এখন এইখানে দুইটা প্রশ্ন আছে।
বলছে যে এই প্রথম প্রশ্নটাতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বৃত্তের সমীকরণ অঙ্কন এবং অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু নির্ধারণ করো। তো এইটার এই চিত্র কি হবে, সমীকরণ দেখেই বোঝা যাচ্ছে এইটা সেন্টার হবে মূল বিন্দুতে। তাহলে এর লেখচিত্রটা হবে অবশ্যই এই রকম। এবং এর তোমার ব্যাসার্ধ সমীকরণ দেওয়া আছে এইটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এর তোমার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ কত বলো? ওয়ান। হ্যাঁ, এর ব্যাসার্ধ হচ্ছে ওয়ান। তো ব্যাসার্ধ যদি ওয়ান হয় তাহলে এই মূল বিন্দু থেকে এই সকল দিকে ডিস্টেন্স ওয়ান, এবং অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দুগুলা বের করতে বলছে। তাহলে এই বিন্দুগুলো হবে, একটা আছে 1,0, এটা 0,1, এটা হচ্ছে -1,0, এটা হচ্ছে 0,-1। এটা তো খুবই সহজ। আচ্ছা, 2 নম্বরে এটা পড়ো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র -3,5 বিন্দুতে এবং ব্যাসার্ধ এত। তাহলে সমীকরণ এই কি হবে বলো? সমীকরণ হবে x-3। x-3 হবে। হুম। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এটা হবে মাইনাসে মাইনাসে হ্যাঁ। প্লাস, তাহলে x+3। আর এটা হবে y-5। আর ডান দিকে কি আর স্কোয়ার, মানে 6 এর উপর স্কোয়ার। এরপরে তুমি একবারে লিখো, একটা এইখান থেকে x স্কোয়ার, এইখান থেকে একটা y স্কোয়ার, তারপর এইখান থেকে আসবে 6x, এইখান থেকে 5×2=10y, এইখান থেকে 9, ওইখান থেকে 25 মিলে 34, আর এইখান থেকে 36 বিয়োগ। তাহলে সমীকরণটা হচ্ছে x² প্লাস y² প্লাস 6x মাইনাস 10y, এটা হচ্ছে -2। এটা হচ্ছে ওই বৃত্তের সমীকরণ। ওকে। এত বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে, এখন দেখো, আমরা তো একটু আগেই তো শিখলাম যে মূলবিন্দুতে কেন্দ্র নয় এমন বৃত্তের সমীকরণ। এই যে ম্যাট্রিক্স, সরলরেখা এবং আহ বৃত্ত, এই 3টে চ্যাপ্টার পড়লেই কিন্তু 4টা সৃজনশীল চলে আসবে। তো এই 3টে চ্যাপ্টার থেকে 4টা সৃজনশীলের মধ্যে 3টা সৃজনশীলে 3×30 পাওয়া খুবই সহজ। এবং এইখান থেকে 3টে সৃজনশীল অ্যান্সার করতে হবে, মিনিমাম 3টে সৃজনশীল 4টার মধ্যে। কারণ তুমি তো 4টা অ্যান্সার করতে পারবা না, কারণ তোমার হচ্ছে যে বৃত্ত, মেট্রিক, সরলরেখা, এইগুলা থেকে 3টে অ্যান্সার করা লাগবে, তারপর ত্রিকোণমিতি থেকে একটা অ্যান্সার করা লাগবে, এবং ক্যালকুলাস থেকে একটা অ্যান্সার করা লাগবে, মোট 5টা। তাহলে তোমার ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস থেকে মিনিমাম 2টাতে অ্যান্সার করাই লাগবে। তার মানে তুমি এই যে বৃত্ত, মেট্রিক, সরলরেখা থেকে 3টে অ্যান্সার করার সুযোগ পাবা। তো এই 3টা অবশ্যই ভালোভাবেই 3×30 এইখানে পাইতে হবে, তাহলে ম্যাথের রেজাল্ট ভালো হবে। এবং ত্রিকোণমিতি বা ত্রিকোণমিতি খুবই টাফ আর কি, এটা আমি অনেস্টলি বললাম। তোমার ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করার ধরো যে পসিবিলিটি খুবই কম, তুমি যতই পড়ো ত্রিকোণমিতি থেকে কমন পাবা। বোর্ডের প্রশ্ন আসবে, বাট দেখবে যে ত্রিকোণমিতি তোমার মাথায় নাই, কারণ ওইটা অনেক বড় চ্যাপ্টার। এবং ত্রিকোণমিতি যখন পড়বো আমি তো বুঝাবো, বাট তোমার আলটিমেটলি ম্যাথ গুলো মুখস্থ করতে হবে। তো ত্রিকোণমিতি হচ্ছে এই টাইপের একটা চ্যাপ্টার, তোমার যেখানে ম্যাথ গুলা বুঝলেও আলটিমেটলি মুখস্থ রাখা লাগবে। কারণ তুমি যদি মুখস্থ না রেখে অন্য কোনো ওয়েতে সলভ করতে যাও, ম্যাথ মিলবে না। তো এই জন্যে তোমার হচ্ছে যে মানে টার্গেট লেখা লাগবে আর কি। চ্যাপ্টার 9 অন্তরীকরণ, এটা অনেক সহজ। তো এইখান থেকে 3টা, তারপর ক্যালকুলাস থেকে 2টা। এখন ত্রিকোণমিতি সম্ভবত আলাদা দেয় না, ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস মেবি একসাথেই আসে, আমি শিওর না। আমাদের সময় তো তাই মনে হয় আসছিল। আচ্ছা, যাই হোক, আগে আমরা
চ্যাপ্টার গুলো পড়ি, তবে এই 3টা চ্যাপ্টার থেকে 30 মার্ক যাতে কোনোভাবে মিস না যায় এইভাবে এই পড়ালেখা করব। ওকে, তাহলে মূল বিন্দুতে কেন্দ্র নয় এমন টাইপের বৃত্তের সমীকরণ এই যে কি ছিল। আর সেকেন্ড পেপার তো সহজ, সেকেন্ড পেপার এমনিতেই 5টা সৃজনশীল কমন পাওয়া যায়। এক্স মাইনাস এইচ স্কোয়ার ওয়াই মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা ছিল। ওকে, তাহলে এইখানে সূত্র ভাঙাও, 2hx প্লাস এইচ স্কোয়ার ওয়াই স্কোয়ার 2yk প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আচ্ছা, এখন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে একসাথে রাখো, -2hx -2yk, এগুলাকে একসাথে রাখলাম। আর এখানে কি বাকি আছে? এইচ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন এখানে কিছু জিনিস আমরা ধরে নিব, কারণ এইগুলাকে বইয়ে আসলে এইভাবেই ধরা হয়েছে, তো এটা এইভাবেই বোঝানো লাগবে। ওকে, দেখো, বইয়ে এইচ এর মান ধরে নেওয়া হয়েছে -g, কে কে ধরে নেওয়া হয়েছে -f, এবং এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এইটাকে ধরে নেওয়া হয়েছে সি। এই 3টা জিনিস ধরে নিয়ে তুমি যদি এই সমীকরণটাকে মডিফাই করো তাহলে এখানে কি আসবে? দেখো, এইচ এর জায়গায় তুমি যদি -g বসাও, এটা কি হবে? -7 হচ্ছে +2g হবে। আবার তুমি যদি কে এর জায়গায় -f বসাও, এটা হবে 2f(y), এটা হবে না? আর এই পুরোটাকে হ্যাঁ। আমরা এই ধরে নিছি। ধরে নিয়ে যে সমীকরণটা আসে এটাকে বলা হয়েছে বৃত্তের আদর্শ সমীকরণ। এইটা একটু মুখস্থ করো, না হলে এটা রাফ খাতায় কোথাও লিখে রাখো। এটা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, যে আমাদের মূল সমীকরণ ছিল এই যে এইটা। আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ নামকরণ দিই, তাহলে মূল সমীকরণ ছিল 1 নম্বর সমীকরণটা। তো মূল সমীকরণে কেন্দ্র ছিল এই এই যে কোনটা বলতো 1 নং সমীকরণে? এই বৃত্তের সেন্টার কোনটা? এইচ এইচ কমা কে। হ্যাঁ, 1 নং সমীকরণে সেন্টার ছিল এইচ কমা কি। ওকে, এখন এইটা, এই জিনিসটা খুবই ভালোভাবে খেয়াল করো। এইখানে আমরা যে এই যে 2 নম্বর, আমি এটা নামকরণ করি। ওকে, এটা হচ্ছে ধরো যে 3 নম্বর সমীকরণ। তো এই যে 3 নম্বর সমীকরণ থেকে আমরা সেন্টারটা কিভাবে পেতে পারি? 3 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ থেকে ওকে, এখন এই খেয়াল করো, এইখানে তোমার 2 নম্বর সমীকরণে সেন্টার এই যে কি ছিল বলতো? সেন্টার ছিল -2x এর সহগ জি। এইচ। না না, এই যে তুমি এই এই 2 নম্বরটা আগে একটু খেয়াল করো। -2x এর সহগ ছিল না এইখানে সেন্টার, এই যে 2 নম্বর সমীকরণে এইচ এইখানে কি হ্যাঁ। -2x এর সহগ। আর এইখানে কে কি ছিল? -2y এর সহগ।
হুম। এটা কি বুঝছো? হ্যাঁ। ওকে, এখন তোমার এইখানে যে 2gx আছে, +2gx, তুমি এইখানে কি করলে -2x এর সহগটা পাওয়া যাবে কত? এখানে কি করলে -2x এর সহগ পাওয়া যাবে? উম, আচ্ছা, এখন যদি তুমি ওইটা যদি না বুঝো, ওইটা আপাতত বাদ দাও। এই যে আমরা যে এইখানে যে ধরে নিছি এইচ এর তোমার মান হচ্ছে -g, তাহলে তোমার 3 নাম্বার সমীকরণ থেকে সেন্টার কি আসা উচিত? -g আর মাইন -f। হুম, ওকে, এটা বুঝছো? হ্যাঁ। হুম। ওকে, এখন একটা জিনিস, আমি একটা সমীকরণ লিখি তাহলে। এটা এই সমীকরণ থেকে বোঝানোই সবচেয়ে সহজ। ধরো এখানে 10x আছে, এখানে 14y, এখানে 5। ওকে, এখন আমি চাইলে 10x কে আমি যদি একটু ভেঙে লিখি, 2 × 5 × x, আর আমি এটাকে লিখতে পারি 2 × 7 × y। এইভাবে লেখা যায়। তাহলে হুম, এইখানে জি এর মান কোনটা? 5 না? হ্যাঁ। আর এফ এর মান হচ্ছে 7। বাট আমার এখানে হুম, সেন্টার কি হবে? সেন্টার হবে -5 -7, বুঝছো? হ্যাঁ, তার বুঝছি। মানে আমি এখান থেকে সেন্টারটা কিভাবে এ, পাইতেছি? এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করে, আর ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে সাধারণ সমীকরণে এক্স এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে সেন্টার পাওয়া যাবে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে 1 নাম্বার যে সমীকরণটা ছিল, এইখানে কিন্তু ডিরেক্ট আর এর মানটা দেয়াই থাকতো। এখানে কিন্তু ডিরেক্ট আর এর মানটা দেয়া থাকতো, আমরা সমীকরণ দেখেই কিন্তু এটা বুঝতে পারতাম। বাট এই যে সাধারণ সমীকরণ থেকে এখন আমরা ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে পারবো? দেখো, সাধারণ সমীকরণ নেওয়ার জন্য আমরা কিন্তু এইটা ধরে নিছিলাম। খেয়াল করো, h² k² -r² = c। আর সমান তাহলে কি হবে? r² সমান হবে h² + k² - c, এটা হবে না? তাহলে আর সমান হ্যাঁ। কি হবে? h² + k² - c। এখানে এইচ কে, এখানে এই যে কি বলতো, এইচ হচ্ছে কেন্দ্র। তোমার -g এর মান। হ্যাঁ, এইচ কে হচ্ছে এখানে কেন্দ্র। তো এইখানে এইচ কে হচ্ছে কেন্দ্র। তো তোমার ব্যাসার্ধের মানটা বের করার জন্য তাহলে তোমার আগে কেন্দ্র দুইটা বের করে নেওয়া লাগবে। সরি, কেন্দ্র তো দুইটা না, মানে কেন্দ্রের দুইটা স্থানাঙ্ক আর কি বের করে নেওয়া লাগবে। সো এটা হচ্ছে তোমার সাধারণ সমীকরণ থেকে ব্যাসার্ধের সূত্র। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এইখানে কিন্তু দুইটা সূত্র আছে। একটা হচ্ছে, সরি, তিনটা। বৃত্তের সাধারণ সমীকরণ কি হয়, বা বৃত্তের আদর্শ সমীকরণ, এবং তোমার যেটা ওই সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র বের করা যাবে এবং কিভাবে ব্যাসার্ধ বের করা যাবে। ওকে, এগুলা কিন্তু লাগবে এখন আমরা যখন ম্যাথ করব। আচ্ছা, এখন এখানে আরো কিছু জিনিস আছে, এই যে এটা বৃত্তের সমীকরণ থেকে জেনে রাখা লাগে। এখানে খেয়াল করো, তাহলে বৃত্তের আদর্শ সমীকরণ এইটা ছিল
এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি। ওকে, এখন এর কিছু বৈশিষ্ট্য আছে। এখন সমীকরণটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। এইটা কয় ঘাতি সমীকরণ বলো তো? দুই। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিঘাতী সমীকরণ। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ অবশ্যই সমান হইতে হবে। তোমার যদি এই কোন একটা সমীকরণ দেয় যে 5x স্কোয়ার 10y স্কোয়ার ড্যাশ 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 সামথিং এখানে দিয়ে দিল, হ্যাঁ, এইটাকে তুমি যদি 5 এইখানে তুমি কমনও নাও, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার হবে। এখন এইখানে এই যে এইখানে হইলো কিছু একটা, ধরো যে বাকিগুলো দেওয়া আছে, এইটা কি বৃত্তের সমীকরণ হবে? না। এইটা বৃত্তের সমীকরণ হবে না। তাহলে এটা অন্য একটা কণিকের সমীকরণ হবে। তখন এটা কোন কণিকের সমীকরণ হবে বলো তো? বলো, এটা তখন কোন কণিকের সমীকরণ হবে? সহজ জিনিস তো, এটা তো দেখেই বোঝা উচিত। এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, মাঝখানে প্লাস আছে, তাহলে এটা কোন কণিকের সমীকরণ? ও, এটা আছে উপবৃত্ত। হ্যাঁ, তখন এটা হবে উপবৃত্তের সমীকরণ। আর মাঝখানে মাইনাস থাকলে তো বৃত্ত হবে না, উপবৃত্ত হবে না, তখন হবে অধিবৃত্ত। আর যদি একটা মানে যে কোনো একটা চলকের উপর স্কোয়ার থাকে আর আরেকটা যদি একঘাতি থাকে, তখন সেটা হয় পরাবৃত্ত। আমরা এগুলো অলরেডি শিখছি। এখন দেখো, এখন এইখানে তোমাকে কিন্তু এই প্রশ্নটা এই কনিক চ্যাপ্টারে আসবে, বাট বৃত্ত চ্যাপ্টারে আসবে না। ধরো যে এখন এই তোমাকে একটা সমীকরণ দিয়ে বলবে এটি কোন কণিকের সমীকরণ, নির্ণয় করো। এখন এটা বৃত্ত হইতে পারে, এবং যদি মাঝখানে প্লাস থাকে তাহলে দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে বৃত্ত আর একটা উপবৃত্ত। এবং যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র বৃত্ত হবে। আর যদি সমান না হয় তাহলে সেটা উপবৃত্ত হবে। আর মাঝখানে মাইনাস থাকলে তো অধিবৃত্ত, এটা তেমনিতেই বোঝা যাবে। ওকে, আচ্ছা, এখন এখানে আরো কিছু জিনিস আছে। জি যদি জিরো হয়, এইখানে জি কি বলতো, মাইনাস জি হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, একটা ভুজ না? এই বৃত্তের হুম। এই কেন্দ্রের ভুজ কত? মাইনাস জি, এবং এই যে কোটি হচ্ছে মাইনাস এফ। মাইনাস এফ। তো জি যদি জিরো হয় মানে ভুজ হবে জিরো। তো ভুজ জিরো হলে বৃত্তটা কোন অক্ষের উপরে অবস্থিত হবে বলো? মানে সরি, কেন্দ্র এই কোন অক্ষের উপরে অবস্থিত? ওয়াই। হ্যাঁ, জি জিরো হলে অর্থাৎ কেন্দ্রের ভুজ শূন্য, এর মানে কি? অর্থাৎ কেন্দ্র ওয়াই অক্ষের উপরে অবস্থিত। আর তোমার এফ যদি জিরো হয়, এফ জিরো হয় মানে কেন্দ্রের কোটি শূন্য। আচ্ছা, এইখানে এইখানে হবে সেন্টার, অর্থাৎ কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। এখানে আর কেন্দ্র কি হবে? এখানে কেন্দ্র হবে এক্স অক্ষের উপর অবস্থিত।
ওকে। আর জি এবং এফ দুইটাই যদি জিরো হয় মানে তখন কেন্দ্র তো, বা জিরো জিরো মানে তখন বৃত্তের কেন্দ্র মূল বিন্দু হবে, এটা তো আমরা তো জানি। ওকে। আচ্ছা দাঁড়াও, এটা আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি।